শেয়ার স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস শুরু করি। যে কয়জন জয়েন করছে, গত ক্লাসে আমরা রুট সলভিং এর মেথড দেখতেছিলাম। তার মধ্যে প্রথম যে মেথডটা ছিল সেই মেথডটা হচ্ছে গিয়ে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডের একটা প্রবলেম আমরা একদম টপ টু বটম ধাপে ধাপে কিভাবে সলভ করতে হয় সেটা দেখে আসছি। মেথডটা নিয়ে যদি আরেকবার একটু ব্রিফ সামারি দেই 1 মিনিটে, সেটা হচ্ছে যে একটা ইকুয়েশন দেয়া থাকে, সেই ইকুয়েশনের একটা রুট বের করতে হয়, অর্থাৎ একটা সমাধান আমরা বের করব। সমাধান বের করার জন্য দশমিকের পরে কত ঘর পর্যন্ত যেতে হবে সেটা কোশ্চেনে বলে দেয়া থাকে সাধারণত। শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে দুইটা রুট অনুমান করে নিতে হবে। এই দুইটা রুট এমন হইতে হবে যার একটার জন্য এফএক্স এর ভ্যালু পজিটিভ আর একটার জন্য এফএক্স এর ভ্যালু নেগেটিভ। যদি এরকম দুইটার ভ্যালু পাওয়া যায় তখন তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়। ভাগ করলে যে নতুন মানটা পাওয়া যায় সেটা একটা নতুন রুট হিসেবে ধরে নেওয়া হয়। এই নতুন মানটার জন্য আবার এফএক্স এর মান বের করা হয়। এফএক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে আগের বার যেই মানটার জন্য এফএক্স এর মান পজিটিভ ছিল নতুন মানটা তাকে রিপ্লেস করে ফেলবে। আর যদি নতুন মানটার জন্য এফএক্স এর মান নেগেটিভ হয় তাহলে নতুন মানটা আগের বার যেই রুটটার জন্য এফএক্স এর মান নেগেটিভ ছিল তাকে সরায় দিয়ে সে তখন বসবে। তখন আমরা নতুন ইন্টারভ্যাল পাবো। নতুন ইন্টারভ্যাল পেলে সেই নতুন দুইটার যে মান সেই দুইটা মানকে আবার যোগ করব, 2 দিয়ে ভাগ করব এবং আবার এফএক্স এর মান বের করব, আবার পজিটিভ নেগেটিভ কিনা চেক করব। চেক করার পরে নতুন আরেকটা ইন্টারভ্যাল পাবো। এইভাবে বারবার ইন্টারভ্যালগুলোকে চেঞ্জ হইতে থাকবে, প্রত্যেক ধাপে ইন্টারভ্যালগুলো চেঞ্জ হইতে থাকবে। চেঞ্জ হয়ে হয়ে আমাদের যে শর্ত দেয়া থাকবে, অর্থাৎ দশমিকের পরে এত ঘর পর্যন্ত, আগের স্টেপ এবং পরের স্টেপে যদি এক্স এর মান দশমিকের পরে 3 ঘর বা 2 ঘর যাই বলা থাকুক অত ঘর পর্যন্ত যদি মিলে যায় তখন আমরা সলিউশন, ওই মানটাকে সলিউশন ধরে আমরা আমাদের প্রসেসটাকে শেষ করব। সিমিলার উপায়ে আমাদেরকে বাইসেকশন মেথডের আরেকটা এক্সাম্পল এখানে দেয়া হয়েছে। শুরুতেই মনে রাখতে হবে যে যেই ইকুয়েশনটা আমাদেরকে দেয়া থাকে সেটার সমান সমান ডান পক্ষে যেন 0 থাকে এবং বাকি যত ইকুয়েশনের যত পার্ট আছে সেগুলো সব ডান পক্ষে নিয়ে আসতে হবে। এখন আমরা যদি আমাদেরকে এখানে আরেকটা উদাহরণ যেটা দেখতেছি এখন, সেটা বলে দেওয়া হয়েছে যে একটা রুট বের করো 0 থেকে 1 এর ভিতর, অর্থাৎ ইনিশিয়াল যেই দুইটা মান তাদেরকে বলে দেয়াই আছে অলরেডি, আমাদেরকে আর খুঁজতে হবে না। আর ইকুয়েশনটা বলে দেয়া আছে x সমান সমান e টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন আমাদেরকে যদি এই মেথডটাকে সলভ করতে হয় তাহলে আসলে সব কিছুকে বাম পক্ষে নিয়ে এসে ডান পক্ষে 0 করতে হবে। সো দুইটাকেই যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করলে আসলে 1 চলে আসবে। এখন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স উপরে চলে গেলে আসলে পাওয়ারটা নেগেটিভের জায়গায় পজিটিভ হয়ে যায়। তো এটা হবে এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1। সো আমরা যদি 1টাকেও বাম পক্ষে নিয়ে আসি তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান সমান হচ্ছে গিয়ে 0। এই ফর্মে নিয়ে গিয়ে তারপরে আমাদের কাজ শুরু করতে হবে। এই যে দেখতেছেন দেয়া আছে এটা, আমরা সব কিছুকে
বাম পক্ষে নিয়ে যাওয়ার পরে এই ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটা থেকে এখন আমরা সলভ করব। তো প্রথমে x সমান সমান 0 বসাবো, 0 বসাইলে এটার মান পাওয়া যাবে -1, কারণ প্রথম মানটা 0 হয়ে যাবে আর -1 থেকে যাবে। আর যদি 1 বসাই তাহলে পাবো 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 ইন্টু ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার 1 মানে ই, আর -1 তো আছেই। ই এর ভ্যালু হচ্ছে গিয়ে 2.717, সেখান থেকে 1 বাদ দিলে 1.71 সামথিং পাওয়া যায়। তো এটা একটা পজিটিভ মান। তো একটার জন্য নেগেটিভ আর একটার জন্য পজিটিভ পেয়ে গেলাম। সো আমরা বলতে পারি যে 0 থেকে 1 এর মধ্যে একটা রুট অবশ্যই আছে। তো আগের বারের মতোই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যেই মানটা পাবো সেই মানটা এফএক্স এ বসাবো। এফএক্স এ বসাইলে এই মানটা নেগেটিভ পেলাম। তো আগের বার 0 এর জন্য এফএক্স এর মান নেগেটিভ পাওয়া গেছিল, এখন 0.5 এর জন্য এফএক্স এর মান নেগেটিভ পাওয়া গেছে। সো নতুন রুটগুলো দুটো হবে গিয়ে 0 এর জায়গায় এখন 0.5 চলে আসবে। সো 0.5 থেকে 1 এর মধ্যে এখন আমাদের নতুন রুট আছে। একে আবার 2 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তার জন্য আবার ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করব, যে ভ্যালুটা পাওয়া গেল সেটা পজিটিভ। সো এইবার এ 1 কে রিপ্লেস করে ফেলবে। সো নতুন রুট হবে 0.5 থেকে 0.75 এর ভিতর, তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এভাবে ধাপে ধাপে করতে হবে। ধাপে ধাপে যাওয়ার পরে 11তম ধাপে গিয়ে দেখা গেছে যে আমার যেই 12x12 বের করার পর যে ইরোরটা পাওয়া গেছে, সেই ইরোরটা পাওয়া গেছে 0.035%। আমাদেরকে বলে দিছে যে টলারেন্সের লিমিট 0.05%, অর্থাৎ আগের মান এবং পরের মানকে যোগ করে আগের মানটা দিয়ে ভাগ করার পরে যেই মানটা, যে ইরোরটুকু পাওয়া যায়, হ্যাঁ, সেটাকে টলারেন্স বলতেছে। এই টলারেন্সের পরিমাণ 0.05%-এর কম হওয়াতে আমরা এই মুহূর্তে যে রুটটা পাইলাম 0.567, সেই রুটটাই হচ্ছে কি আমাদের প্রকৃত অ্যান্সার, যেটাকে আমরা বললাম যে এটা কারেক্ট টু 3 ডেসিমাল পয়েন্টস। দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত না গিয়ে 3 ঘর পর্যন্ত গিয়ে থেমে গেছে। আচ্ছা, সো এই মেথডগুলো আসলে খাতা কলমে না না করলে বোঝা যাবে না যে এই মেথডগুলো কিভাবে সলভ করতে হবে। এই জন্য রেকমেন্ডেড যে আপনারা খাতা কলমে এগুলাকে করার চেষ্টা করবেন, তখন আসলে রিয়েল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে, এছাড়া বোঝা যাবে না। রুট সলভিং এর আরেকটা পপুলার মেথড হচ্ছে গিয়ে মেথড অফ ফলস পজিশন বা কর্ডস মেথড। তো এই মেথডটা আমরা এখন তাহলে একটু স্টাডি করি। এখন এই মেথডটা দিয়ে নন লিনিয়ার প্রবলেম সলভ করা সম্ভব। তো এই মেথডটার আর ফলস পজিশন মেথড বলে, রেগুলা ফলসি বলা হয়, অথবা মেথড অফ কর্ডসও বলা হয়। তিনটা নাম আছে এটার। যাই হোক, তবে মূল নীতি একই। এখানেও শুরুতে দুইটা পয়েন্টকে চয়েস করতে হবে। দুইটা পয়েন্টকে যদি চয়েস করা হয়, একটা পয়েন্ট ধরে নিলাম এ আর একটা পয়েন্ট ধরে নিলাম বি, এর মধ্যে এফ এ এবং এফ বি, এদের দুইজনের সাইন একজন আরেকজনের অপোজিট হবে। কোনো একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হইতে হবে। যদি হয় তাহলে বলা যাবে যে এ আর বি এর মধ্যে একটা রুট বিদ্যমান আছে। এখন এই দুইটা পয়েন্ট যদি হয়, যেমন এই যে দুইটা পয়েন্টের কথা আমরা বলতেছি এ বি, এই দুইটা কিন্তু দুইটা এক্স এর ভ্যালু। আমরা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি, তাহলে এ আর বি হচ্ছে গিয়ে দুইটা এক্স এবং ওয়াই এর ভ্যালু, সরি এক্স, দুইটাই এক্স এর ভ্যালু। একটার জন্য ওয়াই এর মান পজিটিভ, আরেকটার জন্য ওয়াই এর মান নেগেটিভ। ধরলাম একটা এখানে আছে আর একটা হচ্ছে গিয়ে এখানে আছে। তো একটা এ আর একটাই হচ্ছে গিয়ে এক্স এর মানটা হচ্ছে গিয়ে বি। এর জন্য ফাংশনের ওয়াই এর যে মানটা সেটা হচ্ছে গিয়ে এফ এ।
আর বি এর জন্য ফাংশনের যে মানটা সেটা হচ্ছে গিয়ে ফাংশনের মান অফ বি, এফ অফ বি। এখন এটা তো দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে একটা সরলরেখা পাবো। এই সরলরেখাকে একটা কর্ড বলা হয়। দুইটা বিন্দুকে যোগ করলে একটা লাইন বা একটা কর্ড পাওয়া সম্ভব। সেই কর্ডের ইকুয়েশন কি হবে? আমরা জানি যে সরলরেখার ইকুয়েশন জ্যামিতির চ্যাপ্টারে বিভিন্ন সময়ে জ্যামিতির ইকুয়েশন আমাদের সামনে আছে। y minus y1 divided by y1 minus y2 আর হচ্ছে গিয়ে x minus x1 divided by x1 minus x2। এটা আমরা জানি যে এটা একটা সরলরেখার ইকুয়েশন। এখন এই টার্মটাকে এই নিচে নিয়ে আসলে এই টার্মটাকে আবার উপরে শিফট করা যায়। তো তাহলে কি হবে? y minus y1 divided by x minus x1, সেটাই এখানে লেখা হয়েছে যে y minus y1। y1 মানে হচ্ছে কি প্রথম y এর মান, প্রথম y এর মানটা কিন্তু এখানে fa, সো এখানে fa লিখতে পারি, ডিভাইডেড বাই হচ্ছে কি x minus x1, x minus x1 হচ্ছে কি আমাদের a, আর এইখানে y1 minus y2 উপরে চলে আসছে, y1 minus y2 হচ্ছে গিয়ে fa minus fb, কিন্তু এখানে আসলে একটা উল্টায় লিখছে, কারণ নিচেরটাও আবার উল্টায় লিখছে। নিচেরটা হচ্ছে x1 minus x2 অর্থাৎ a minus b, সেটাকে b minus a লিখছে, অর্থাৎ উপরে নিচে -1 দিয়ে গুণ করে আসলে এভাবে লিখছে। আসলে মূল কথা হচ্ছে যে একটা সরলরেখার যে ইকুয়েশন, সেই সরলরেখার ইকুয়েশন থেকে এই ফর্মটা পাওয়া যাবে। এই ফর্মটা পাওয়া যাওয়ার পরে এখন এইখান থেকে একটা সলিউশন বের করে নিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে সেই সলিউশনটা আমরা কিভাবে পাবো? এই এক্স এর মানটা যদি আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে সেই সলিউশনটা আমরা পেয়ে যাব। এবং এই এক্স এর মানটা আসলে কি, এই 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 ইকুয়েশনটার কে যদি আমরা y সমান সমান 0 ধরি, এই y এর মানটা যদি কখনো 0 ধরা হয় তাহলে কি হবে? তাহলে y0 কোথায়? গত ক্লাসে যেটা আলোচনা করছি, y0 মানে হচ্ছে গিয়ে x অক্ষের উপর যে কোনো পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। এই ইকুয়েশনে y সমান সমান 0 বসা মানে হচ্ছে গিয়ে এই সরল রেখাটা x অক্ষকে কোথায় কাট করছে সেটা পেয়ে যাব। তো সেটা পেয়ে গেলে আমাদের হয়তো আমাদের কার্ভটা হয়তো এরকম, হ্যাঁ, কার্ভটা হয়তো এইভাবে চলে গেছে। তো প্রথমবার আমরা একবার সলিউশন বের করব, তাহলে আমাদের দরকার এটা, কিন্তু আমরা পাবো এটা। তারপরে এটার সাথে আবার নতুন করে আবার আমরা কি করব? এইটার জন্য আবার y এর মান বের করব, সেই y এর দিয়ে আরেকটা নতুন করে কার্ভ কল্পনা করব, সেই কার্ভের জন্য আবার একটা x এর মান পাবো। এইভাবে আমাদের কর্ড বা সরল রেখা যেটা, সেটা আস্তে আস্তে কিন্তু ছোট হইতে থাকবে, এবং ছোট হইতে হইতে আমাদের যে মূল সলিউশন, সেই মূল সলিউশনের কাছে এসে পৌঁছাবে। তো এই ইকুয়েশনে y সমান সমান 0 বসায় ফাইনালি আমাদের x এর যে মানটা, অর্থাৎ x এর যে সলিউশনটা, সেই সলিউশনটা এরকম পাওয়া যাবে। কিছু পক্ষান্তর ডান পক্ষ বাম পক্ষ করলেই এই জিনিসটা পাওয়া যাবে। এই এই ফর্মুলাটা এখন আমাদের এই মেথডে ইউজ হবে। আগেরবার আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করছি, কিন্তু এইবার x এর মান বের করার জন্য আমাদেরকে আসলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আচ্ছা, এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে কি a fb minus bfa divided by fb minus fa। তো এটা কি? এটা হচ্ছে গিয়ে প্রথম যে বিন্দুটা নিয়ে রাখছি সেটা। বিটা কি? বি হচ্ছে দ্বিতীয় যে বিন্দুটা নিয়েছি সেটার এক্স এর মান। এফ এ হচ্ছে গিয়ে এর জন্য ফাংশন, এর মানটা ফাংশনের মধ্যে বসাইলে যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে গিয়ে এফ এ, আর বি এফ বি হচ্ছে বি এর মানটা ফাংশনের মধ্যে বসাইলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে এফ বি। প্রথমবার সলিউশন করার পরে নতুন এক্স এর একটা ভ্যালু পাওয়া যাবে,
নতুন এক্স এর এই ভ্যালুটাকে যদি এটা পজিটিভ হয় তাহলে আগের বারের মতোই আগে যে পজিটিভ ছিল তাকে এবার এই নতুন ভ্যালুটা দিয়ে রিপ্লেস করব, আর যদি নেগেটিভ হয় আগে যে নেগেটিভ ছিল তাকে নতুন ভ্যালুটা দিয়ে রিপ্লেস করব। সো নিয়ম কিছুটা আগের মতো আছে, তবে সূত্র একটু বদলায় গেছে। আচ্ছা, এখন আমরা এই মেথডটা একটা ইকুয়েশন সলভ করি, দেখি যে আমাদের সলভিং মেথডটা কিরকম হবে। আমরা আগে সলভটা দেখে নিই, আর আপনাদের সবাইকে বলছিলাম যে ক্যালকুলেটর জোগাড় করে রাখতে। আমি ক্যালকুলেটর একটু ইয়েটা দেখাই দিব। তো আগে পুরোটা আগে ব্যাখ্যা করে নেই, তারপরে ক্যালকুলেটরের ইউজটা দেখাবো। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে ইউজ দ্য মেথড অফ ফলস পজিশন। তো আমাদেরকে ফলস পজিশন থিওরেম ইউজ করতে হবে। করে কি করতে হবে? ফাইন্ড এ রিয়েল রুট, একটা রুট বের করতে হবে, যেটা আমরা করে থাকি। কারেক্ট রুট 3 ডেসিমাল পয়েন্ট, মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত 2 ধাপে মিলে গেলেই আমরা থেমে যাব। অফ দ্য ফলোইং ইকুয়েশন, এই ইকুয়েশনটার জন্য। এই ইকুয়েশনটার সবগুলো টার্ম বাম পক্ষে নেওয়া আছে, ডান পক্ষে 0 নেওয়া আছে। সো এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, আমরা ডাইরেক্ট লিখে দিব fx সমান সমান এই ইকুয়েশনটা। ওকে, এখন a আর b এর তো কোনো মান দেয়া নাই, সো আমাদেরকে দুইটা মান ধরে নিতে হবে। দুইটা মান ধরে আগাইতে হবে, যার জন্য fx এর একটা মান পজিটিভ হয় আর একটা মান নেগেটিভ হয়। এখন যদি সবগুলো টার্ম আমরা যদি এখানে 0 বসাই তাহলে পাবো হচ্ছে গিয়ে +7। যদি 1 বসাই তাহলে পাবো 1 যোগ 1 যোগ 1 যোগ 7 10। যদি 2 বসাই তাহলে আরেকটা পজিটিভ ভ্যালু পাবো, 3 বসাইলে আরো বড় পজিটিভ ভ্যালু পাবো। অর্থাৎ 1 2 3 4 বসানোর দ্বারা আসলে কি হবে, খালি পজিটিভ ভ্যালুই পাওয়া যাবে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে শুধু পজিটিভ ভ্যালু বসাইলে হবে না। হ্যাঁ, ফাংশনটা খালি আমাদেরকে পজিটিভই দিতে থাকবে, কারণ সবগুলো যোগ অবস্থায় আছে। সো আমাদেরকে কি করতে হবে? নেগেটিভ ভ্যালু দিয়ে ট্রাই করতে হবে। এটা ফাংশন দেখে একটু বুঝে নিতে হবে যে কোন দিকে আসলে ফাংশনটার মান যাচ্ছে। আমরা কি করলাম, শূন্য আর 1 বসানোর পরই আমরা টের পেয়ে গেছি যে আমাদের তো ফাংশন অন্য দিকে চলে যাইতেছে। এজন্য আমরা শুরু করলাম হচ্ছে গিয়ে -1 এর দিয়ে। -1 যদি এখানে বসাই তাহলে পাবো -1 কিউব -1x স্কোয়ার -1 +7। এই সব কিছুকে যোগ বিয়োগ করার পরে পাওয়া গেল +6। এটা একটা পজিটিভ ভ্যালু। -2 যদি বসাই তাহলে এবার পাওয়া যাবে -8 +4 -2 +7। এইটুকু যোগ করলে পাওয়া যায় +1। আর -3 যদি বসাই, -3 বসাইলে আমরা পেয়ে গেছি হচ্ছে গিয়ে -14। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি না স্যার। কিছুক্ষণ ডিসকানেক্ট ছিলাম আমি। এখন বোঝা যায়, এখন বোঝা যায়। কথা স্যার আটকায় আসে স্যার। কিছুক্ষণ নেটে সমস্যা ছিল, কয়েক মিনিট কয়েক সেকেন্ড বা কিছুক্ষণের জন্য। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটুকু বোঝা যাবে, এটুকু না বোঝার কিছু নাই আশা করি। জাস্ট ফাংশনের মধ্যে -1 -2 আর -3 আমরা বসায় আসছি। -1 -2 -3 বসানোর পরে আমরা -2 এর জন্য একটা পজিটিভ ভ্যালু পেয়ে গেছি, -3 এর জন্য একটা নেগেটিভ ভ্যালু পেয়ে গেছি। সো আমাদের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী -2 আর -3 এর মধ্যে আমাদের রুটটা থাকবে। এইটুকু আমাদের সবার জানা আছে। এখন ছোট মানটাকে a ধরতে হয় আর বড় মানটাকে b ধরতে হয়।
3 ছোট, -2 বড়, -3 এর চেয়ে -2 মানের হিসেবে বড়। এই কারণে a কে ধরতে হবে হচ্ছে গিয়ে -3 আর b কে ধরতে হবে -2। এরপর আমার একটা ফোন কল আসছে, আমি একটু রিসিভ করতেছি, 1 মিনিট। ব্যস্ত আছি, পরে পরে call করব। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের a এর মান হচ্ছে গিয়ে -3 আর b এর মান হচ্ছে গিয়ে -2। এখন তাহলে কি কি লাগবে আমাদের? আমাদের ফর্মুলাটা আমরা যদি একটু দেখে আসি, ফর্মুলাটা ছিল আমাদের এরকম। x1 এর ভ্যালু বের করার সময় a লাগে, b লাগে, fa লাগে আর fb লাগে। a b অলরেডি পেয়ে গেছি, fa লাগবে, fb লাগবে। fa আসলে কত? a এর মান ফাংশনে বসাইলে যেটা পাওয়া উচিত সেটা, তো ফাংশনে কিন্তু অলরেডি আমরা এগুলো বের করে ফেলছি। a এর জন্য a সমান সমান -3 এর জন্য ভ্যালু কিন্তু -14, এটা কিন্তু অলরেডি বের হয়ে আছে। আর b এর জন্য ফাংশনের ভ্যালু অর্থাৎ -2 এর জন্য ফাংশনের ভ্যালু 1, সেটাও কিন্তু অলরেডি বের হয়ে আছে। সো fb হচ্ছে গিয়ে 1 আর fa হচ্ছে গিয়ে -14। আমরা তাদেরকে ইকুয়েশনে বসাই দিলাম। ইকুয়েশনে বসানোর পরে কি পাবো? ইকুয়েশনে বসানোর পরে a এর ভ্যালু বসাইলাম -3, fb এর ভ্যালু বসাই দিলাম 1। এখান থেকে এই যে a এর ভ্যালু -3 বসাইলাম, fb এর ভ্যালু 1 বসাই দিলাম, তারপরে b এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের -2, এই যে এখান থেকে, আর fa এর ভ্যালু হচ্ছে গিয়ে -14, fa এর ভ্যালু হচ্ছে গিয়ে -14। এগুলো বসানোর পরে আবার fb fa করতে হবে। fb হচ্ছে গিয়ে 1, fa হচ্ছে গিয়ে -14, -14, এখানে সূত্রের একটা মাইনাস আছে। এসব এই মানটুকু ক্যালকুলেটরে প্রেস করতে হবে। প্রেস করার পরে ক্যালকুলেটর আমাদেরকে এই অ্যান্সারটা দিয়ে দিবে, যেটার মান হচ্ছে গিয়ে -2.0667। এই মানটা পেয়ে যাওয়ার পরে এই মানটাকে আবার fx হিসেবে, x হিসেবে এই মানটাকে ফাংশনের মধ্যে বসাইতে হবে। ফাংশনের মধ্যে যদি fx হিসেবে -0.0667, যেহেতু দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমাদেরকে বের করতে বলছে, বা সরি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমাদেরকে মিলাইতে হবে। দশমিকের পরে মিনিমাম 4টা বা 5টা ঘর রাখতে হবে হিসাবের মধ্যে, না রাখলে অ্যাকুরেসি পাওয়া যাবে না। সেই জন্য আমি একটু বেশি করে রাখছি, 5-6টা, কোথাও 7টাও রাখছি। আর একটু কম রাখলেও চলে, 5টা পর্যন্ত রাখলে চলে, এর বেশি যাওয়ার প্রয়োজন নাই। আমরা এইখানে এই fx এর ভ্যালুটা কি পেয়ে গেলাম? fx এর যে মানটা পেলাম সেটা পেলাম 0.377, সেটা একটা পজিটিভ মান। সো আগের বার যার জন্য fx এর মান পজিটিভ ছিল, এইবার তাকে আমাদের এই মান, এই যে x এর যে নতুন মানটা -2.0667, সে তাকে এবার সরাই দিবে। আগের বার দেখি কার জন্য fx এর মান পজিটিভ ছিল, f সমান সমান -2 এর জন্য মানটা পজিটিভ ছিল। সো এইবার -3 ঠিক থাকবে, -2 এর জায়গায় নতুন এই x এর ভ্যালুটা চলে আসবে। সো নতুন রুট হচ্ছে কি আমাদের -2.0667 থেকে -3 এর ভিতর। এবার আবার নতুন করে x2 বের করতে হবে, সূত্র এইটাই, afb bfa fb fa। সো নতুন a হচ্ছে গিয়ে a আগেরটাই আছে, b চেঞ্জ হয়ে গেছে। সো a এইটা হচ্ছে গিয়ে fb এখান থেকে আসছে, কারণ এইটা হচ্ছে গিয়ে b আর এটা হচ্ছে গিয়ে fb, নতুন fb। সো fb চেঞ্জ হয়েছে এবং b ও চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে গিয়ে b, এটা হচ্ছে গিয়ে fa।
সূত্র যেটা এ এফ বি মাইনাস বি এফ এ, এ এফ বি মাইনাস বি এফ এ, নিচে হচ্ছে গিয়ে এফ বি মাইনাস এফ এ। এফ বি এটা, আর মাইনাস সূত্রের একটা মাইনাস আছে, আর এফ এ মানে হচ্ছে যে এ এর জন্য ফাংশনের মান কত, -3 এর জন্য ফাংশনের মান কত। -3 এর জন্য ফাংশনের মান শুরুতেই বের করা আছে -14, সেই -14 আর সূত্রের মাইনাস মিলে +14 হয়ে গেছে। সব এইটা ক্যালকুলেটরে প্রেস করতে হবে, এই ফাংশনটা লিখলে তারপরে এই রেজাল্টটা পাবো। এই রেজাল্টটার জন্য আবার এফএক্স এর মান বের করতে হবে। এফএক্স এর মান পজিটিভ পাওয়া গেছে, পজিটিভ পাওয়া গেছে মানে আগেরবার যার জন্য পজিটিভ ছিল তাকে রিপ্লেস করতে হবে। আগেরবার যে নতুন রুটটা পাইছি তার জন্য পজিটিভ ছিল, সো নতুন রুটটাকে এখন এই মানটা দিয়ে রিপ্লেস করতে হবে। এই মানটা নতুন রুটের জায়গায় বসাই দিলাম, আর -3 আগের মতোই আছে। যেহেতু আগের মতোই, তাহলে আবার সূত্র এ এফ বি মাইনাস বি এফ এ ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ এ। এটা এ, এটা এফ বি, এটা বি, এটা এফ এ, এটা এফ বি মাইনাস এফ এ করলে আরেকটা নতুন মান পাবো। সেটার জন্য আবার ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করব, আবার পজিটিভ। আবার পজিটিভ হলে পুরাতন যেই রুটটা তাকে এই মানটা রিপ্লেস করে দিবে। পুরাতন মানটা আমরা রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে দিয়ে আবার ক্যালকুলেট করলাম। এবার আর সূত্রটা লিখি নাই, ক্যালকুলেটরে লেখা থাকবে, ক্যালকুলেটরে মেমোরিতে এটা লেখা থাকবে। আমরা জাস্ট মানগুলোকে ঠিক মতো বসাইতে পারতে হবে। ঠিক মতো যদি বসাই তাহলে এই মানটা পাবো। এই মানটা পাওয়ার পরে আবার পজিটিভ পাবো, আবার পজিটিভ পাইলে পুরাতন মানটাকে আবার রিপ্লেস করব, আবার পজিটিভ পাবো, পঞ্চমবারে গিয়ে ষষ্ঠবারে গিয়ে নেগেটিভ পাবো। ষষ্ঠবারে গিয়ে ক্যালকুলেটর দেখাইতে বলছিলেন স্যার। ষষ্ঠবারে গিয়ে নেগেটিভ পাওয়ার পরে আমাদের যে পঞ্চমবারের মানটা আর ষষ্ঠবারের মানটা, চতুর্থ মান আর পঞ্চম মানের মধ্যে একটু খেয়াল করি, -0.103 -2.103 -2.104। তৃতীয় ঘরে গিয়ে একটু পার্থক্য আসছে। পঞ্চমবারে গিয়ে আমরা দেখতে, পঞ্চম আর ষষ্ঠবারের রেজাল্টকে ম্যাচ করলে দেখতে পাইতেছি যে -2.104 -2.104। সো এই দুইটা মান একজন আরেকজনের সাথে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত ম্যাচ করে গেছে। সো আমরা এই ধাপে এসে আমরা থেমে যাব, থেমে গিয়ে আমরা বলবো যে এইটাই আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। স্যার ক্যালকুলেটর কিভাবে করব? বললাম তো, আগে ব্যাখ্যা করে নেই তারপরে দেখাবো। জি স্যার, ঠিক আছে। অঙ্ক আগে বুঝে নেন, অঙ্ক না বুঝলে ক্যালকুলেটর দিয়ে কি করবো। এখন সবাই ক্যালকুলেটর হাতে নেন, সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে তারপরে আমাকে বলেন যে ক্যালকুলেটর রেডি আছে আপনাদের। সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, নরমাল ক্যালকুলেটর দিয়ে হবে না। রেডি রেডি স্যার। সবাই রেডি করেন ক্যালকুলেটর। 1 মিনিট, 1 মিনিট টাইম দেওয়া হইলো।
সবার রেডি হয়েছে ক্যালকুলেটর? জি স্যার। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, আমারটা হচ্ছে গিয়ে ক্যাসিও 991 ES মডেল। সিমিলার টাইপের যে কোনো মডেলে একই রকম ফাংশন ইউজ করা যাবে। তো এখন আমাদের ফাংশনটা কি ছিল? আমাদের ফাংশনটা ছিল হচ্ছে গিয়ে fx সমান সমান x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7। এই ফাংশনটাকে আমি ক্যালকুলেটরে লিখতে চাইলে কি করতে হবে? ক্যালকুলেটরে যদি কোনো ফাংশন লিখতে হয় তাহলে এই যে এখানে আলফা নামে একটা বাটন আছে, হ্যাঁ, লাল রঙের, এখানে আলফা বাটনটাতে চাপ দিতে হয়। আলফা বাটনটাতে চাপ দিলে এখানে ভ্যারিয়েবল লেখা যায়। আলফা বাটনে চাপ দিয়ে যদি আমি এখানে যে এক্স লেখাটা আছে, এই এক্স লেখাটার উপর চাপ দেই, তাহলে আমার স্ক্রিনে এক্স চলে আসবে। এরপরে আমি লিখতে চাই এক্স কিউব, মানে আমার ক্যালকুলেটরে এক্স কিউবের একটা ফাংশন ডিরেক্ট আসছে, বা এক্স টু দি পাওয়ারের ফাংশন আছে। যেমন যে আমার এক্স স্কোয়ারের উপরে আসলে আমার এক্স কিউবের একটা অপশন আছে। সো আমারটার বেলায় আমি এই শিফট চাপবো, শিফট চেপে এটা চাপবো, চাপার পরে দেখেন আমার স্ক্রিনে এক্স কিউব চলে আসছে। ঠিক আছে, মডেল অনুযায়ী হয়তো কারো কারো এক্স কিউব থাকতেও পারে, আবার কারো টু দি পাওয়ার দেওয়ার যেই চিহ্নটা, সেই চিহ্নটা দিয়েও আনতে হইতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা মডেল টু মডেল ভিন্ন হবে। যাই হোক, এতটুকু আশা করি পারা যাবে। তারপরে কি এক্স কিউবের পরে লাগবে প্লাস এক্স স্কোয়ার। সো আমি আবার আগের বারের মতোই প্লাস দিলাম, আলফা চাপলাম, এক্স চাপলাম, স্কোয়ার চাপলাম, এই আমার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার চলে আসছে। প্লাস আমাকে দিতে হবে প্লাস এক্স, সো প্লাস চাপলাম, আলফা চাপলাম, আবার আমার এখানে এই ক্যালকুলেটরে যেখানে লাল বাটন যুক্ত এক্স আছে, লাল কালি দিয়ে যেখানে এক্স লেখা আছে, আলফা চাপলে ওই লাল কালির লেখাটা আসে স্ক্রিনে। তো আগে আলফা চাপতে হবে, তারপরে ওইটা চাপতে হবে, চাপলে এটা আসবে। তো এক্স কিউব হইলো এক্স স্কোয়ার হইলো এক্স হইলো প্লাস 7 লাগবে, এটা প্লাস 7 চাপলে এটা চলে আসবে। আমাদের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা অলরেডি লেখা হয়ে গেছে। এখন আমাদেরকে চেক করতে হবে যে ফাংশনের মানটা কার জন্য পজিটিভ আসে, কার জন্য নেগেটিভ আসে, সেটা চেক করতে হবে। এখন শুরুতে বলছি যে শূন্য বসায় যদি আমরা চেক করতে চাই, মুখে মুখেও এটা করা যায়, তারপরেও এখন যদি শূন্য বসাইতে দেখতে চাই যে এই ফাংশনটার মান শূন্য বসাইলে ফাংশনটার মান কত আসে, সেটা করার জন্য কি করতে হবে? সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে খেয়াল করেন, শিফটের নিচে CALC নামে একটা বাটন আছে, ক্যালকুলেটর। হ্যাঁ, এটা ক্যালকুলেট করে। এই ক্যালকুলেট বাটনটায় একটা চাপ দিতে হবে ফাংশনটা লেখার পরে। ফাংশনটা লেখার পরে ক্যালকুলেট বাটনটা চাপ দিলে তখন স্ক্রিনে এরকম একটা লেখা আসবে, এক্স, তারপরে হচ্ছে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে ক্যালকুলেটর এখন জানতে চাচ্ছে যে এক্স এর মান কত, মানের জন্য তুমি ভ্যালু জানতে চাও, ফাংশনটার ভ্যালু জানতে চাও। এখন আমরা ধরে নিলাম শুরুতে তো শূন্যর জন্য জানি না এক্স সমান সমান, এখন শূন্যের জন্য মান বের করতে চাই, সো শূন্য দিয়ে দিব, চাপলাম শূন্য, এখন স্ক্রিনে শূন্য আসলো। এবার সমান সমান চাপতে হবে, সমান সমান ক্যালকুলেটরে যেখানে আছে সেইখানে সমান সমান চাপবে। দেখেন কত আসছে স্ক্রিনে, শূন্য বসাইলে 7। 7 পাওয়া উচিত, আমরা সেই 7 স্ক্রিনে চলে আসছি।
এখন -1ও বসাইতে পারি। এইটুকু হয়ে গেলে আমরা আসলে স্ক্রিনে কিছু চেঞ্জ করব না, স্ক্রিনে যে লেখাটা আছে সেই লেখাটা থাকতে হবে। থাকার পরে অন্য কোনো মানের জন্য যদি মান জানতে চাই আবার কি করতে হবে, ক্যালকুলেট, কতর জন্য এক্স এর মান জানতে চাই, -1 এর জন্য দিলাম -1, এবার সমান সমান চাপলাম সমান সমান, কত আসলো 6। আমাদের রেজাল্ট যদি আমরা দেখি তাহলেও 6 আসছিল। আচ্ছা, আবার এটা পজিটিভ, এখন নেগেটিভ এখনো পাই নাই, নেগেটিভ না পাওয়া পর্যন্ত তো চেক করতে হবে। আবার ক্যালকুলেট দিলাম, ক্যালকুলেট দেওয়ার পরে আবার জানতে চাচ্ছে এক্স এর মান কত চাও, এক্স এর মান -2 এর জন্য জানতে চাই, -2 দিয়ে সমান সমান দিলাম, সেটার জন্য মান পেলাম হচ্ছে এই যে স্ক্রিনে আসছে +1, এটাও পজিটিভ, এখনো নেগেটিভ পাই নাই। তো -3 এর জন্য দেখব, ক্যালকুলেট চাপলাম, -3 দিলাম, এবার সমান সমান চিহ্ন দিলাম, এই চলে আসছে -14, যেটা দেখাইছিলাম অঙ্ক করার সময় সেটাই আসছে। তো -2 এর জন্য পেলাম পজিটিভ, যেটার মান হচ্ছে গিয়ে 1, আর -3 এর জন্য পেলাম হচ্ছে গিয়ে নেগেটিভ, যেটার মান হচ্ছে গিয়ে -14। এবার খাতায় এগুলো লিখে ফেলতে হবে, 0 এর জন্য কত পাইছি, 1 এর জন্য কত পাইছি, -1 এর জন্য কত পাইছি, -2 এর জন্য কত পাইছি, -3 এর জন্য কত পাইছি। -3 এর জন্য যখন এটা পেয়ে যাব তখন এ আর বি সিলেক্ট করে ফেলতে হবে। এখন এ লিখবো কত, এ লিখবো -3, আর বি লিখবো কত, -2। এ বি লেখা হয়ে গেছে এবং এদের জন্য কিন্তু অলরেডি মানও বের হয়ে আসছে। একটার জন্য মান পাওয়া গেছে 1, আর একটার জন্য মান পাওয়া গেছে কিন্তু -14। এইবার কি করতে হবে, এবার এখন এই ফাংশনটা রেখে দিতে হবে। এখন কিন্তু অন্য হিসাব, এখন কোন হিসাব, এখন হচ্ছে যে সূত্র যেটা দেয়া আছে সেই সূত্রতে এখন এই মানগুলা কিন্তু বসাইতে হবে। সূত্রটা কি ছিল, এ এফ বি মাইনাস বি এফ এ ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ এ। তো এই সূত্রটা কিন্তু থাকুক, এই সূত্রটা না থাকলে আমাদেরকে বারবার সূত্র লিখতে হবে, কিচ্ছু এই সূত্রতে হাত দেওয়া যাবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। এই অবস্থায় এটাকে যদি ক্যালকুলেটরে রেখে দিতে হয় তাহলে শুধু ভুলক্রমে এসি বাটনে চাপ দিবেন, তাহলেই থেকে যাবে। এসি বাটনে চাপ না দিলে এই সূত্রটা থাকবে। কোনো কিছু না করে এখন আমরা ডাইরেক্ট আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলায় চলে যাব। ফর্মুলাটা হচ্ছে কি এ এফ বি মাইনাস বি এফ এ। তো এখন এ কত ছিল, এ হচ্ছে গিয়ে -3, এখানে কিছু আমি ব্র্যাকেট দিলাম শুধু, হ্যাঁ, ফার্স্টে একটা ব্র্যাকেট দিলাম, কারণ হচ্ছে কি আমাদের বেশ কিছু যোগ বিয়োগ এবং ভাগ আছে, তো এগুলাকে ব্র্যাকেটের মধ্যে যতক্ষণ আবদ্ধ না করতেছি ততক্ষণ পর্যন্ত আসলে জিনিসগুলো কমপ্লিট হবে না। তো আমাদের বেশ কিছু ব্র্যাকেট লাগবে, কিছু না করে শুধু 2টা ব্র্যাকেট চাচ্ছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে সূত্রের এ এর মান বসাবো। সূত্রের এ এর মানটা কত ছিল, সূত্রের এর মানটা ছিল -3, সো আগে -3 বসাইলাম, এ গুণ হচ্ছে গিয়ে এফ বি। এফ বি কত, এফ বি ছিল হচ্ছে গিয়ে আমাদের বি এর জন্য ফাংশনের মান, বি এর জন্য ফাংশনের মানটা ছিল 1, সেই 1 এখানে দিলাম। এই এ এফ বি গুণ হয়ে গেল বিয়োগ বি এফ এ। বি এর মান কত, বি এর মান হচ্ছে আমাদের -2। যখনই কোনো মাইনাস সংখ্যা লিখতে হয় তখন সেটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, এই কারণে আমরা -2 টাকে ব্র্যাকেটে লিখলাম, এই বি লিখলাম। তাহলে বি, এবার এফ এ, এফ এ এর মানটা কত, এফ এ এর মানটা হচ্ছে আমাদের -3 এর জন্য ফাংশনের যে ভ্যালুটা পেয়ে গেছিলাম সেটা, কিন্তু এখন -3 এর জন্য ফাংশনের ভ্যালুটা কত পেয়েছিলাম আমরা, লাস্ট যে মানটা বের করছি সেটাই কিন্তু হচ্ছে কি -3 এর জন্য ফাংশনের ভ্যালু, সেটা কিন্তু 14 স্যার, সেটা মাইনাস -14, সেটা কিন্তু অলরেডি অ্যানসার হিসেবে আছে। আমরা একটু টেকনিক খাটাইতে পারি, আমরা হচ্ছে কি এটার সাথে গুণ হিসেবে অ্যানসার লিখে দিতে পারি, তো সেটা অ্যানসারে রয়ে গেছে, সেই হিসেবে এখানে অ্যানসার ইউজ করতে পারি। আচ্ছা।
তো মাঝে মধ্যে এই টেকনিকটা এই যে মেথডগুলায় বারবার করতে হয় সেই মেথডগুলায় অ্যান্সারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাকে ইউজ করতে জানাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন সেটা পরের ধাপে বুঝতে পারবেন। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমাদের হইল এ এফ বি মাইনাস বি এফ এ, এতটুকু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এফ বি মাইনাস এফ এ। এবার ডিভাইডেড বাই চিহ্নটা দিলাম, ডিভাইডেড বাই চিহ্নটা দিয়ে আবার দুইটা ব্র্যাকেট দিলাম। এবার এফ বি মাইনাস এফ এ ব্র্যাকেটের ভিতরে লিখবো এফ বি হচ্ছে গিয়ে আমাদের 1 আর এফ বি মাইনাস এফ এ। এফ এটা কিন্তু অলরেডি অ্যান্সার যা লিখছি সেটাই কিন্তু এটা, মানে এটা অ্যান্সারে আছে সেহেতু এটাকে ইউজ করি 1 মাইনাস অ্যান্সার যেটা সেটা। তাহলে এইবার আমাদের পাওয়া উচিত হচ্ছে -31/15। দেখি এটা আসে নাকি সমান সমান চাপলে। দেখেন স্ক্রিনে দেখাচ্ছে -31/15। এটাকে যদি দশমিক হিসেবে প্রকাশ করতে চাই তাহলে এই যে এই বাটনটা চাপতে হবে, এস থেকে ডি। এটা -0.206 এর উপর বার থাকা মানে হচ্ছে গিয়ে এরপরে 6 আসতেই আছে, 6 এর কোনো থামাথামি নেই। তার মানে হচ্ছে যে 0.6666 4বারও লিখতে পারেন, 5বারও লিখতে পারেন, ইচ্ছা অ্যাটলিস্ট 4-5 বার লিখতে হবে 0.6066। আর যদি কোথাও থেমে যান লাস্ট ডিজিটটা 7 করেও দিতে পারেন, তাতে অসুবিধা হবে না রেজাল্টে। এখন এই যে রেজাল্টটা আসছে না, এই রেজাল্টটার জন্য এটা কিন্তু x1, হ্যাঁ, যদি অঙ্কটা মনে থেকে থাকে তাহলে প্রথমবার এই রেজাল্টটার জন্য আমরা পেয়ে গেছি হচ্ছে কি x1। আমি একটু দেখাই নিয়ে আসি যাতে বুঝতে সুবিধা হয়। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি এই যে এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম তারপরে যেই ধাপে এসে পৌঁছাইছি, এখন হচ্ছে গিয়ে x1 বের হয়েছে -0.206666, অনেকগুলো 6 আসবে সেই হিসেবে আমরা 4টা 6 নিছি, তারপর একটা 7 নিয়ে নিছি। পরের ধাপ হচ্ছে গিয়ে fx1 বের করা। এখন fx1 বের করার উপায় কি সেটা একটু দেখি। fx1 বের করতে হবে, তার মানে এই ভ্যালুটাকে এখন কি করতে হবে, ওই যে ফাংশন লিখছিলাম সেই ফাংশনের মধ্যে বসাইতে হবে। ওই ফাংশনটা কোথায় আছে? ওই ফাংশনটা কিন্তু আছে আমাদের ক্যালকুলেটরের মেমোরিতে। এই যে অ্যারোগুলো আছে না ক্যালকুলেটরের ইয়েতে, 4টা অ্যারো থাকে, উপরের বাটনটা চাপলেই সেই ফাংশনটা কিন্তু অলরেডি আছে। যতক্ষণ পর্যন্ত আমরা হলুদ বা লাল এসি বাটন না চাপবো ততক্ষণ পর্যন্ত এটা আমাদের মেমোরিতে থাকবে, ঠিক আছে? এখন নতুন একটা ভ্যালু অলরেডি কিন্তু পেয়ে গেছি, সেই মানটা এখানে এক্স এর জায়গায় বসাইতে হবে। বারবার যদি এরকম লিখতে চাই, অর্থাৎ -2.6077 কিউব, তারপরে আবার -2.6077, আবার স্কোয়ার, আবার ওইটা, আবার +7, এভাবে লেখাটা খুব কঠিন। ওই কাজটাকে সহজ করার জন্যই আসলে এই জিনিসগুলো দেখাচ্ছি। সো একই সংখ্যা যেন বারবার চাপ ক্যালকুলেটরে প্রেস করতে না হয়। এখন এই জায়গায় ওই সংখ্যাটা বসানোর উপায় কি? বসানোর উপায় হচ্ছে যে আমরা আগে যেরকম করছিলাম, কোন বাটনটা চাপছিলাম, এই ক্যালকুলেট বাটনটা চাপ দিছিলাম। ক্যালকুলেট বাটনে এখন কোন সংখ্যাটা বসাবো? -2.0667, সেটা কোথায় আছে? সেটা কিন্তু লাস্ট যেটা অ্যান্সার বের হয়েছে সেখানে কিন্তু থাকে। লাস্ট যে অ্যান্সার বের করছি সেখানে কিন্তু ওই মানটাই আছে, ঠিক আছে না? ক্যালকুলেটরে লাস্ট যে ক্যালকুলেশনটা করা হয় সেটা অ্যান্সার বাটনে চাপলে সেই মানটা থেকে যায়।
তো আমাদের এখন আর আসলে -0.206666 এত কিছু লেখার দরকার নেই, আমরা জাস্ট এখানে এই যে আমাদের অ্যান্সার বাটন যেটা আছে না, সেই বাটনটা চাপবো, এই বাটনটা চাপবো, লিখলাম অ্যান্সার, এক্স এর জায়গায় এখন অ্যান্সার চলে আসবে। পাওয়া উচিত কত, স্ক্রিনে একটু দেখে আসি। 0.3774402 0.3774492 এটা পাওয়া উচিত। দেখি সমান সমান বাটন চাপ দিলে কি আসে। 0.37748, ঠিক আছে। তো হালকা একটু বেরি করে স্যার। একটু ভ্যারি করে, কারণ হচ্ছে যে ওই আমি 2.06 বার যেটা ছিল পৌনঃপুনিকের নাম্বারটা ইউজ করছিলাম, আমি -0.0666667 অর্থাৎ যেটা লিখছিলাম এখানে খাতায়, যেটা যেই সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যাটা আমি ওই ফাংশনে বসাইছিলাম, আর এখন আসলে অ্যান্সার ইউজ করছি। তো অ্যান্সারের মানটা আর এই মানটা ক্যালকুলেটর আসলে দশমিকের পরে 6 ঘর নেয় নাই, সে আসলে দশমিকের পরে যত ঘর নেওয়া সম্ভব সে তত ঘর নিয়ে নিছে, অসুবিধা নাই। এই মানটা ইউজ করলে কোনো অসুবিধা নেই, ওই মানটাও ইউজ করলে কোনো অসুবিধা নেই, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মিলে যাবে। হ্যাঁ, তারপরেও আরো অ্যাকুরেসি চাইলেও সম্ভব। হ্যাঁ, এই মানটা ইউজ করলেও অসুবিধা নেই, আমরা ইউজ করতেছি, সমস্যা নেই। তো এখন পরের ধাপে তো যাইতে হবে, তাহলে এখন দেখলাম যে এই মানটা পজিটিভ, পজিটিভ হওয়া মানে অর্থ কি, পজিটিভ হওয়ার মানে অর্থ হচ্ছে কি আগের বার যে পজিটিভ ছিল তাকে এবার সরাই ফেলতে হবে, নতুন রুটটাকে পজিটিভের জায়গায় দিতে হবে। আগের বার -2 এর জন্য পজিটিভ ছিল, তাহলে এখন নতুন রুটের জায়গায় এটাকে বসাবো, বসে এখন ফাংশনে এইটাকে ইউজ করতে হবে। তো আগের বার পজিটিভ ছিল হচ্ছে গিয়ে -2, সেই -2টা ছিল বি। হ্যাঁ, সেই -2টা ছিল আমাদের বি, আর তাহলে এখন বি এর জায়গায় আসবে গিয়ে -0.06667, আর এইটা এই মানটা, এই যে মানটা বের হইলো এটা কি কেউ বলতে পারবেন? এই মানটা, এই মানটা হচ্ছে গিয়ে বি এর জন্য এফ এর মান, অর্থাৎ এটা এফ বি। তো আমাদের সূত্রে কিন্তু এফ বি দুইবার আসে, এ এফ বি সূত্রটা যদি মাথায় থাকে, এ এফ বি মাইনাস বি এফ এ ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ এ, এই মানটা এখন এফ বি, অথবা কোনো এক ধাপে হয়তো এটা এফ এ হতে পারে, এফ এও দুইবার লাগে। তো খালি মনে রাখতে হবে যে এটা কি এফ বি না এফ এ। এই ধাপের জন্য এখন যে ধাপটা করব সেই ধাপের জন্য এটা হচ্ছে গিয়ে এফ বি, এটুক মাথায় রাখতে হবে। তাহলে এখন ক্যালকুলেটরে কিন্তু ওই ফাংশনটা লেখা আছে, এই যে এটা কিন্তু এ এফ বি মাইনাস বি এফ এ ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ এ, ঠিক আছে, সূত্র কিন্তু এটা। তাহলে এ এ এখন কত, এ এখন হচ্ছে গিয়ে -3, এখন আমাদের নতুন এ হচ্ছে গিয়ে -3, আর এফ বি কিন্তু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কত আসছে, যে রেজাল্টটা একটু আগে বের হয়েছে সেটা হবে। তো এখন আমরা আনসার এটার জায়গায় কি লিখবো, অ্যান্সার লিখবো। হ্যাঁ, একটাকে সরাই দিব, এই -3 গুণ অ্যান্সার লিখলেই এটা আসলে এ এফ বি হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আসবে, বি এফ এ। এখন বি কিন্তু আর এখন -2 নাই, বি হয়ে গেছে হচ্ছে গিয়ে আনসার -2.0667। সো ওইটাকে কিন্তু একটু লিখতে হবে, ওইটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না, এতটুকু ক্যালকুলেটরের কাজ করতেই হবে। তো এটা হচ্ছে গিয়ে -0.06666, চারটা 6 রেখে তারপর আমি 7 লিখে দিয়েছি। তো
এ এফ বি মাইনাস বি, এবার এফ এ। এফ এ হচ্ছে গিয়ে এ এর জন্য ফাংশনটার মান, এর জন্য ফাংশনটার মান অলরেডি বের করা আছে, সেটা হচ্ছে গিয়ে -14। সো এখানে কষ্ট করে -14 লিখতে হবে। এখানে আগে অ্যান্সার লেখা ছিল, সেই অ্যান্সারটাকে মুছে দিয়ে লিখতে হবে হচ্ছে গিয়ে -14 এইভাবে। তো এ এফ বি মাইনাস বি এফ এ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটাকে ভাগ করতে হবে। ভাগ করতে হবে কত দিয়ে? এফ বি মাইনাস এফ এ। তো ক্যালকুলেটর পুরোটাই স্ক্রিন দেখানো সম্ভব হচ্ছে না। এফ বি কত? এফ বি কিন্তু অ্যান্সার, মনে রাখতে হবে। এফ বি মাইনাস এফ এ যদি করতে হয় আমাদেরকে, তাহলে আগে অ্যান্সারটা লিখতে হবে, অর্থাৎ জাস্ট অ্যান্সার বাটনটায় চাপ দিবেন। এফ বি মাইনাস এফ এ। এফ এ একটু আগে ইউজ করছি -14, একটা হচ্ছে সূত্রের মাইনাস আর একটা হচ্ছে গিয়ে -14। সো মাইনাস তো অলরেডি দেয়াই আছে, আর তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে -14। এই হলো আমাদের এ এফ বি মাইনাস বি এফ এ ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ এ। আমি যদি একটু স্ক্রল করে দেখাই, এইটুকু যতটুকু দেখালাম এটা হচ্ছে গিয়ে এফ পি মাইনাস এফ এ, এটা হচ্ছে গিয়ে এফ এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে এফ বি, আর এটা হচ্ছে গিয়ে এ। এই সবটুকু লেখা হওয়ার পরে সমান সমান চাপতে হবে। একটু ঝামেলা হয়ে গেছে, জি একটা স্যার। ব্র্যাকেট কম পড়ে গেছে আমার। যদি একবার অ্যান্সারে চাপ দিয়ে ফেলেন, তখন যদি ভুল হয় তাহলে আবার ধাপগুলা একটু, সংখ্যাগুলো আবার টাইপ করতে হবে। হ্যাঁ, স্যার -1.91 আসছে। না সেটা আসবে না, আসবে -2.0 সামথিং। 2.0911। আসসালামু আলাইকুম স্যার, আনসার স্ক্রিপ্টে কি মানে সবগুলো স্টেপ দিতে হবে, আর ক্যালকুলেটরটা জাস্ট আমরা শর্ট করার জন্য ব্যবহার করব, এরকম নাকি স্যার? আনসারে আপনারা আপনাদের যতটুকু বুঝতে পারেন, মানে নিজেদের হিসাবের সুবিধা রাখার জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখলেই হবে। আমাকে একটু টাইপ করতে হয়েছে আসলে, কারণ হচ্ছে যে ভুল অ্যান্সার চলে আসলে তখন আর অ্যান্সার ইয়েতে রাখা যায় না, স্ক্রিনে রাখা যায় না। স্ক্রিনে অ্যান্সার রাখলে ওই আগের মানটাকে নিয়ে এসে আবার ক্যালকুলেট করতে থাকে। আমার একটা ব্র্যাকেট একটু কম পড়ে গেছিল, এই কারণে, বা বেশি পড়ে গেছিল হয়তো, বা সেই ব্র্যাকেটটা একটু সরাই দিতে হয়েছে। এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে এফ বি, এটা লিখতে হয়েছে। তো ব্র্যাকেটগুলো একটু সাবধানে দিতে হবে আসলে। তারপরে এটা হচ্ছে গিয়ে বি, আর এটা হচ্ছে গিয়ে এফ এ, যেটা -14 ডিভাইডেড বাই এফ বি, যেটা টাইপ করলাম, যেখানে অ্যান্সার লিখছিলাম আর কি, মাইনাস মাইনাস এফ এ। এইখানে আমার একটা ব্র্যাকেট বেশি পড়ে গেছিল, সো -14 না দিয়ে এখানে প্লাস একসাথে 14 দিয়ে দিছি। এইটুকু দেওয়ার পরে যদি সমান সমান চাপি, তাহলে এটা -2.0911 এইটা পাবো।
এটা হবে আমাদের x2। একটু স্ক্রিনে দেখে আসি। আচ্ছা, স্ক্রিনে দেখে আসার আগে এটা একটু দেখে রাখি যে -2.09 এইটাকে কিন্তু আবার ইউজ করব ফাংশনের ভ্যালু, কারণ এটা এখন x2 f(x2) বের করতে হবে। f(x2) x ফাংশনটা কিন্তু অলরেডি থাকার কথা আমাদের। দেখি যে উপরের বাটনটা বা নিচের চাপলে স্যার বিষয়টা তো অনেক সেনসিটিভ এবং জটিল হয়ে রয়েছে স্যার। আপনার তো আমরা শীটে হয়তো ছিল বলে আমরা ভুলটা বুঝতে পারছি, কিন্তু বাস্তবে যদি প্রথম অবস্থায় তো আমরা অন্য ম্যাথটা যদি একটু চেঞ্জ হয় তাহলে তো ভুলটা বের করা কঠিন হয়ে যায়। হ্যাঁ, তবে একটু এখানে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে, সেটা আমি বলতেছি যে ভুল ভুল ছোট মাত্রায় ভুল আর বড় মাত্রায় ভুল এখানে ধরা যাবে। কিভাবে ধরা যাবে সেটা আমি বলি, কারণ মানটা যদি অল্প একটু এদিক সেদিক হইতো তাহলে আমি নিজেও বুঝতে পারতাম না, বা আমার কাছে করা আছে দেখে আমি বুঝতে পারতেছি, কিন্তু মানটা এমন একটা মান আসছে, যেমন মান আসছিল -3 পয়েন্ট সামথিং, যেটা দেখে যদি আমার কাছে অঙ্কটা নাও করা থাকতো তারপরেও এটা ধরা যাইতো। কিভাবে বলতেছি, এটা হচ্ছে যে ইনিশিয়াল গেজ দুইটা কত ছিল? -3 -2 শুরুতে গেজ দুইটা কত ছিল আমাদের? একটা ছিল হচ্ছে গিয়ে -2 আর একটা ছিল হচ্ছে গিয়ে -3, তাই না? জি স্যার। তারপরে কি পরের ধাপে গিয়ে আমরা কিন্তু কত পাইলাম? পরের ধাপে গিয়ে আমরা রেজাল্ট পাইলাম হচ্ছে গিয়ে -2.0667। এর পরের ধাপে রেজাল্টের বাউন্ডারিটা মনে রাখতে হবে, যে যেই রেজাল্টই আসুক সেটা মাইনাস, মানে আমাদের বাউন্ডারিটা কত ছিল? আগের বার বাউন্ডারি ছিল -2 আর -3, রেজাল্টে কত আসছে? পরের রুটটা কত আসছে? -2.0667। এটা কিন্তু -2 আর -3 এর ভিতরের একটা সংখ্যা। জি তারপরের বার এইবার ক্যালকুলেটরে চাপতে ভুল হওয়ার কারণে আমাদের রেজাল্ট কত আসছিল? -3.14 সামথিং। কিন্তু মনে রাখতে হবে যে রুট সবসময় ওই যে বাউন্ডারি দুইটা বলে দিছি, এ আর বি বলে দিছি, তাদের ভিতরে থাকতে হবে। না হলেই বুঝতে হবে যে ক্যালকুলেটরে কোথাও চাপতে ভুল হয়েছে কিংবা হিসাব নিকাশে কোথাও ভুল হইতেছে। আসার কথা উচিত ছিল -0.2066 থেকে -3 এর ভিতরে। যদি এদের ভিতরে আসে তাহলে চিন্তা নাই, ঠিক আছে, সঠিক পথে আছে। আর যদি এদের বাইরে কোনো রেজাল্ট আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যালকুলেটরের হিসাব নিকাশ করতে ভুল হয়েছে। কথা বোঝা গেছে? বাউন্ডারিটা খেয়াল রাখতে হবে, তাহলে হঠাৎ দেখা যাবে যে উল্টাপাল্টা কিছু চলে আসছে, আসতেই পারে, স্বাভাবিক। এইখানে এই মেথডে হচ্ছে গিয়ে মানে এই নিউমেরিক্যাল মেথড গুলা খুবই মানে ঝামেলার একটা জিনিস। এটা করতে অনেক টাইম কনজিউমিং লাগে এবং একবার ভুল হইলে আসলে সরে যাওয়ার উপায় নাই, আবার গোড়া থেকে শুরু করতে হয় ধাপগুলা। কার যদি সেকেন্ড ধাপে ভুল হয়ে যায়, সে যদি ভুলটা ধরতে না পারে তাহলে কিন্তু সে আর মানে ব্যাক করতে পারবে না। তো বাউন্ডারি গুলো খেয়াল রাখতে হবে, আর মনে রাখতে হবে যে যে নতুন যে রুটটা আসছে সেই রুটটা কিন্তু আগের রুটের কাছাকাছি হবে এবং আগের চেয়ে আরেকটু অ্যাকুরেট হবে। যদি দেখা যায় যে অনেক দূরে সরে গেছে, তাহলে এই রুটটা থেকে ওই রুটটার ডিফারেন্স অনেক বেশি, তাহলে কিন্তু মানে বুঝে নিতে হবে যে আমার কোথাও গড়বড় হচ্ছে। সো দ্বিতীয়বার চেক করে নেওয়া ভালো, বিশেষ করে প্রথম দুই একটা ধাপে। স্যার স্যার এই যে 0.3774402 আসছে এফ এ যেটা স্যার, ওটার কি বাউন্ডারি কিভাবে? এটা কি আমরা ওই যে -14 পর্যন্ত বাউন্ডারি ধরবো? বাউন্ডারি এফ এফ এ এফ পি এগুলোর কোনো বাউন্ডারি নাই, এগুলা যে যে কোনো মান আসতে পারে। বাউন্ডারি হচ্ছে গিয়ে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু।
মানে এক্স এর মান যেগুলা এ এ বি এরা হচ্ছে কি এক্স এর মান, x1 এটা একটা এক্স এর মান, x2 এটা একটা এক্স এর মান, এরা বাউন্ডারি নির্দেশ করে। এফ এ এফ বি এরা কোনো বাউন্ডারি নির্দেশ করে না। স্যার আমরা জি স্যার। ফাংশন এতে না বিতে বসাইমু এটা বুঝবো কিভাবে? বুঝি নাই প্রশ্ন। ফাংশন এতে বসাইমু না বিতে মানটা বসাইমু এটা কিভাবে বুঝবো? ওই যে বসাইছেন না এফ এফ বি তে, এটা কি আমরা মানে কিভাবে বুঝবো স্যার? বিতে আচ্ছা, বসাইবো না আমি এতে আমি বসাইবো? আবার ইয়েতে যাই, স্লাইডে যাই, শুরু থেকে আসি। ফার্স্টে এ আর বি সিলেক্ট করতে হবে। আচ্ছা স্ক্রিন চেঞ্জ হয় নাই, সরি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার শুরুতে হচ্ছে এ আর বি সিলেক্ট করতে হবে। এ বি কোত্থেকে পাওয়া যাবে? এ বি পাওয়া যাবে যখনই একটার মান পজিটিভ, এফ এর মান একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসবে, তখন তাদের মধ্যে একজন হবে এ, একজন হবে বি। কে এ হবে, কে বি হবে, সেটা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে গিয়ে বি ইজ গ্রেটার দেন এ, বি বড় এ ছোট, এটুক মনে থাকবে? জি স্যার। জি স্যার জি। আচ্ছা, তো এখন -2 আর -3 এর মধ্যে বড় কে আর ছোট কে? -2 -2 বড়, বড়। -3 ছোট। সো বি হচ্ছে গিয়ে -2, এ হচ্ছে গিয়ে -3। তাহলে বি এর জন্য যে মানটা সেটা হবে এফ বি। তাহলে -2টা হবে আসলে কি? এটা হবে আমাদের এফ বি। আর এ এর জন্য -3 এর জন্য এফ এর যে মানটা সেটা কি হবে? সেইটা হবে এফ এ। জি স্যার। এইভাবে এফ এ এ বি চয়েস করতে হবে। এ বি চয়েস করার পরে এফ এ এফ বি অটোমেটিক বের হয়ে আসবে। এফ এফ বি বের হয়ে আসার পরে তারপর তাদের মান এই সূত্রে বসাইতে হবে। সূত্রে বসানোর পরে নতুন এক্স এর মান পাওয়া যাবে। নতুন এক্স এর মান পাওয়া গেলে সেটার জন্য আবার এফ এক্স বের করতে হবে। এফ এক্স বের করে সেইটাকে আবার যাচাই করতে হবে এটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে দেখতে হবে যে আগে কার জন্য পজিটিভ ছিল। আগে যেহেতু এই ওয়ানের জন্য এফ এর ভ্যালুটা পজিটিভ ছিল, তাহলে এইবার এই বিটা ভুলে যাইতে হবে। -2 আর 1 এই মান দুইটা ভুলে যাইতে হবে। নতুন মান আসবে হচ্ছে গিয়ে এইটা হবে গিয়ে নতুন বি, আর এই মানটা হবে গিয়ে নতুন এফ বি। এই মানটা হবে বি আর এই মানটা হবে নতুন এফ বি। আর এফ এ, এ আর এফ এ আগের মতোই থাকবে, থেকে তারপরে আবার আবার সূত্রে বসাইতে হবে। আবার সূত্রে বসায় আবার ক্যালকুলেট করতে হবে। আবার নতুন একটা ভ্যালু আসবে, সেটা পজিটিভ না নেগেটিভ দেখতে হবে। সেটার সাথে আগের বারেরটার সাথে কম্পেয়ার করতে হবে যে কাকে সরাবো, এ কে সরাবো না বি কে সরাবো। অর্থাৎ কার এটা পজিটিভ, যেহেতু আগের বার যার জন্য পজিটিভ ছিল তাকে সরায় ফেলতে হবে। আগের বার দেখতেছি যে এই বি এর জন্যই পজিটিভ ছিল, সো বি কে সরায় এবার নতুন বি এর মান হবে গিয়ে এই মানটা, আর নতুন এফ বি এর মান হবে এই মানটা। আবার তাকে সূত্রে বসাইতে হবে, বসে আবার মান আসতে হবে। এভাবে কয়েক ধাপ করলে, এইভাবে 4টা 5টা ধাপ করলে, এখানে 6টা ধাপ করতে হয়েছে, 6টা ধাপের পরে রেজাল্ট মিলে গেছে। সাধারণত এমন কিছু দেওয়া হয় যেটা খুব বেশি ধাপ করা লাগে না, পরীক্ষার সময় বেশি ধাপ করার টাইম থাকে না, কিংবা অ্যাসাইনমেন্টেও খুব বেশি ধাপ করতে হয় এরকম কিছু দেয়া হয় না। সো জি স্যার। একটু সতর্কভাবে করলে অল্প কিছু ধাপ কমপ্লিট করার পরেই পাওয়া যাবে রেজাল্ট। স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকুলেটর ইউজ করার জন্য মানে নিষেধাজ্ঞা থাকে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? বুঝি নাই। এই এই সাবজেক্টে যদি তো আর কেউ নিষেধাজ্ঞা দিবে না, এই সাবজেক্ট ক্যালকুলেটর ছাড়া কেউ করতেও পারবে না। এই সাবজেক্টে ক্যালকুলেটর ছাড়া কারো পক্ষে করা সম্ভব না, যদি না সুপার জিনিয়াস না হয়। জি স্যার। আপনাদের মধ্যে কেউ ভার্সিটি থাকলে বলতে পারেন, তার কাছে আমি দীক্ষা নিব, কেউ যদি এরকম থাকে। ভার্সিটি লাইফে তো স্যার কেউ ক্যালকুলেটর নিষেধাজ্ঞা আমি কখনো এরকম শুনি নাই। না, ভার্সিটি লাইফে কোনো ক্যালকুলেটরের ইয়ে নাই, বরং যত ভালো ক্যালকুলেটরের ইউজ জানা যাবে এই কোর্সে তত ভালো করা যাবে।
আর স্যার যদি প্রথম মানটা আমাদের নেগেটিভ আসতো তাইলে কি আমরা এফ এক্স এ বসাইতাম, মানে এফ এ তে বসাইতাম মানটা? এতে বসাইতাম। স্যার আমাদের পরবর্তী বিএসসি এতে মানে জব সার্কুলারে কি এই প্রশ্নের মধ্যে এরকম এখান থেকে কোনো প্রশ্ন থাকতে পারে? নিউমেরিক্যাল অ্যানালিসিস কিসের মধ্যে? মানে জবের মধ্যে আর কি, জব এক্সামের মধ্যে স্যার। না আমি তো বলতে পারবো না। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আসলে মূল ইয়া হচ্ছে প্রোগ্রামিং এ। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের থিওরির চেয়ে হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কোডগুলো হচ্ছে গিয়ে আরো ইন্টারেস্টিং। এগুলো হচ্ছে গিয়ে বড় বড় কম্পিউটেশনে লাগে, যারা ডাটা সায়েন্স নিয়ে কাজ করে তাদের জন্য এই কোডগুলো বেশ এফেক্টিভ। আমি হয়তো কোনো এক ক্লাস টাইমের পরে সময় পাইলে আমি কোড দেখাবো। ম্যাটল্যাব নামে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে কোড করা যায়। এই কোডগুলো করলে কিভাবে, এই যে আমরা যে ধাপে ধাপে করতেছি এগুলো আসলে তো হাতে এভাবে করা হয় না এখন আর। এই কাজগুলা হাতে কলমে কেউ করে না, এই কোডগুলো কোডিং দিয়ে করে। কোডিং এ এগুলা ফিউ সেকেন্ডস, যেটা আমাদের করতে এখন 1 ঘন্টা লাগতেছে হাতে কলমে, এটা আসলে কোড ঠিক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই 6টা ধাপ করে দিবে, সেকেন্ডও লাগে না কখনো কখনো। স্যার কোডিং করতে কি এই বেসিক গুলা কি জানা থাকা লাগে? হ্যাঁ, কোডিং করতে তো জানা থাকা লাগবেই, নাহলে কি কোড করবো। ও, সূত্রগুলা জানা থাকা লাগবে, সূত্রগুলা কিভাবে ইউজ করতে হয়, বেসিক জানা থাকা লাগবে। যখন ক্যালকুলেটর মানে এই পর্যায়ে পৌঁছায় নাই, যখন কম্পিউটার এই পর্যায়ে পৌঁছায় নাই, তখন আমরা এখন যেভাবে ধাপে ধাপে করতেছি তখনকার গণিতবিদরা এইভাবে সলভ করতো, তারাই এই মেথডগুলো আবিষ্কার করছে। So, এইগুলো হচ্ছে গিয়ে মূল, মানে কোনো কিছু নিয়ে আগাইতে হইলে আসলে মূলগুলো পড়তে হয়। যেমন আমরা ক্লাস 1-2 তে যোগ বিয়োগ শিখে আসছি, তো ক্যালকুলেটরই তো 1-2 চাপলে একটা ছেলে তো যোগ বিয়োগ ইজিলি করে ফেলতে পারে। কিন্তু তারপরেও কেন তাকে যোগ শিখানো হয়, গুণ শিখানো হয়, কেন নামতা শিখানো হয়? কারণ এগুলো হচ্ছে গিয়ে মূল। এগুলা এগুলা না জানা থাকলে সে বড় কিছু করতে পারবে না, সে ওই ক্যালকুলেটরের উপরে নির্ভরশীল থাকবে, তার মাথা আর কাজ করবে না, সে সামনের ধাপগুলাই কি হচ্ছে সেটা সে বুঝতে পারবে না। সিমিলারলি আমরা যদি পরবর্তী ধাপে যেতে চাই, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পরবর্তী ধাপে যেতে চাই, তাহলে এগুলোর বেসিক কি আছে সেটা আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে গিয়ে জাস্ট নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সরেও সরে। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো।